ইউরিনারি সিস্টেমে কি কি পড়াইছিলাম সুধীর বলো তো? সুধীর তো নাই ম্যাম। সুধীর কোথায় ছিল? এখনই তো ছিল। ছিল, এখন কই গেল? ওর নেট প্রবলেম আছে তো খুবই। ম্যাম আপনি মানে ডায়াবেটিক্স কি হুম ডায়াবেটিক্স মডার্ন মডার্ন ডায়াবেটিক্স ডায়াবেটিক্স পড়াইছেন। বলতেছি। মডার্ন ডায়াবেটিক্স এর নাম কি পড়াইছিলাম বলো তো? কে বলতে পারবে? ফ্রুসিমাইড। ফ্রুসেমাইড। গুড। কে কে কথা বলতেছে সেটাই তো বুঝতেছি। আমি ম্যাম সন্তোষ। ওরে আল্লাহ, ভুলাই গেছেন কোত্থেকে ম্যাম। তোমাকে তো দেখি না। ভুলে যাইনি কাউকে। পরে কণ্ঠ একই রকম লাগে, কথাগুলো আজকে পড়া হচ্ছে ড্রাগ অ্যাক্টিং অন রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো কি কি বলো তো? শান্তমনা বলো, রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো কি কি? nose, pharynx, trachea, bronchi, lung. যার ওখানে সমস্যা গ্যাঞ্জাম সে আনমিউট করে রাখো, আর যার সমস্যা নাই সে মিউট করে রাখো। কেমন ক্লাস নিচ্ছে ও বুঝতেছে না যে ক্লাস করতেছে, তাহলে আবার এরকম ঝামেলা কেন করতেছে আবার? কি 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 তাহলে? নোজ, ফেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাং, আর হচ্ছে লাংস। এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্ট। এখন আমরা যে রেসপিরেটরি সিস্টেমে ড্রাগ ইউজ করব, কি কি ক্ষেত্রে আমরা ড্রাগ ইউজ খাই, মানে রেসপিরেটরি সিস্টেমে কি কি প্রবলেম হয় ইন জেনারেল বলো তো? কি কি প্রবলেম হয় আমাদের, যেটা রেসপিরেটরি সিস্টেমের কি প্রবলেম হলে আমরা হলো ড্রাগ ইউজ করি? সর্দি খাচ্ছি হইলে আমরা ব্লাড টক খাই। সর্দি কাশি, হ্যাঁ সর্দি কাশি হলে, আস্থামা হইলে আমরা খাই ড্রাগস। হ্যাঁ অ্যাজমা, তারপরে হচ্ছে তোমার ট্রাকিয়ার যদি কোনো ইনফ্লামেশন হয়, ট্রাকিয়াটিস বা লেরিনজাইটিস, ব্রঙ্কাইটিস, হ্যাঁ বা ফেরিনজাইটিস, এগুলো হলে আমরা হচ্ছে কোনো ইনফেকশাস এজেন্টস দ্বারা বা কোনো প্যারাসাইট দ্বারা যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টে, তাহলে সেক্ষেত্রে আমরা হলো ইউজ করি। এখন আমাদের এই রেসপিরেটরি সিস্টেমে অনেক কিছু কিছু ড্রাগ আছে, সেগুলো আমি এখন পড়াবো কি কি ড্রাগ আছে। যেমন প্রথম ড্রাগ হলো এক্সপেক্টরেন্ট, আমরা ইউজ করি। এক্সপেক্টরেন্ট হলো একটা কাশির সিরাপ, তোমরা দেখছো কিনা? কাশির সিরাপে লেখা থাকে এক্সপেক্টরেন্ট, ইন্টিটিউসিভ, তার এগুলো লেখা থাকে। খালি কাশির সিরাপ খাইছো? এই সৈকত, সৈকত তো ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছে, আমি তো বুঝতেছি না এর আবার ক্যাম্পাসে কি ব্যবসা করে নাকি? না ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম এই যে কোচিং চালাচ্ছি তো ম্যাডাম, আর একটু অনলাইনে কাজ করতাম। ওই তো বুঝছি তো তুমি ব্যবসা চালাচ্ছ। বলো, এক্সপেক্টরেন্ট খাইছো কখনো? তাহলে তো পান চিবাও। না ম্যাডাম, খাওয়া বাদ দিচ্ছি ম্যাডাম, পান খাওয়া একদমই বাদ দিচ্ছি ম্যাডাম। আর করোনা, পান খাওয়া রোগীদের তো করোনা হয় না দেখতেছি ফেসবুকে, বাদ দিলা কেন? আমরা তো খাওয়া শুরু করতে যাচ্ছি। বলতেছে খাই না ম্যাডাম। তাহলে এক্সপেক্টরেন্টটা কি বলতেছি? এক্সপেক্টরেন্ট হলো কিছুই না, যেটা হচ্ছে যে আমাদের অনেক সময় কাশ হয়, তাই না? দেখা গেল যে কফ হচ্ছে, কফি হচ্ছে, সেটা হলো আমাদের কি হলো যে একটা পেইনফুল কফ হয়। যেমন হলো তোমার কাশতেছি কিন্তু কফ বের হচ্ছে না, অনেক সময় হয় না, যেটাকে আমরা ড্রাই কফ বলতে পারি, যে কফিং হচ্ছে কিন্তু তোমার হলো যে মিউকাস সিক্রেশন হচ্ছে না, কাশি, প্রচুর কাশি, কিন্তু তোমার কফটা বের হচ্ছে না, যার কারণে কি হচ্ছে, এটা একটা পেইনফুল কফ হচ্ছে, শুষ্ক কাশি। এই ড্রাই কফটার জন্য আমরা করি কি, এই মিউকাস সিক্রেশনের জন্য আমরা করি কি, এই কফিংটা যেন কমে যায়, এই কমানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এক্সপেক্টরেন্ট। ঠিক আছে, বুঝতেছো? জি ম্যাম। আর স্টুডেন্টের চেহারা না দেখলে কি আর পড়াইতে মজা আছে? তাহলে কি বললাম, প্রথম ড্রাগটার নাম হলো বললাম যে এক্সপেক্টরেন্ট আমরা ইউজ করি। কি ক্ষেত্রে ইউজ করি সেটা হলো বললাম যে আমাদের যখন ড্রাই কফ হয় বা পেইনফুল কফ হয়, এই পেইনফুল কফের জন্য আমরা আমাদের রেসপিরেটরি সিক্রেশনটাকে বাড়ানোর জন্য আমরা এক্সপেক্টরেন্ট ইউজ করি।
বিভিন্ন ধরনের এক্সপেক্টরেন্ট আমাদের বাজারে পাওয়া যায়। যেমন হচ্ছে কিছু আছে হলো লোকাল অথবা ইনহেলেন্ট এক্সপেক্টরেন্ট, মানে আমরা লোকালি নিচ্ছি ইনহেলেশনের মাধ্যমে, নেওয়ার ফলে আমার সিলিয়ারি যে অ্যাকশনটা আছে, রেসপিরেটরি সিস্টেমের যে সিলিয়া গুলো আছে এগুলোর উপরে তখন অ্যাকশনটা করে হলো তোমার রেসপিরেটরি সিক্রেশনটা বাড়ায় দিচ্ছে। এগুলাকে বলতেছে ইনহেলেন্ট এক্সপেক্টরেন্ট অথবা লোকাল এক্সপেক্টরেন্ট। এখানে আমি উদাহরণ দিচ্ছি যে ওয়েল অফ টার্পেন্টাইন, অথবা আমরা আরেকটা ইউজ করি সালবিউটামল অথবা সালফা বিউটামল। শুনছো, নাম শুনছো, এগুলোর মানে নাম শুনছো। ওয়েল অফ টার্পেন্টাইন কিছু না, তারপিন তেল, নাম শুনছো? জি ম্যাম, শুনছি। হ্যাঁ, তারপরে হচ্ছে সালফা বিউটামল, ঠিক আছে। এখন এটার মোড অফ অ্যাকশন, এটা ইনহেলেন্ট এক্সপেক্টরেন্টটা তোমার কিভাবে কাজ করে আর কিছুই না, আমরা এটা করি কি, এটা কি করি ইনহেলেশনের মাধ্যমে নিই। তোমরা কখনো মেন্থল নিছো? মেন্থল ম্যাম আমাদের সঞ্চো বলা যায়, সঞ্চো বলা যায়, এটা মানে লিকুইড মেডিসিন থাকে, হ্যাঁ। ওখানে আমরা গরম পানিতে মিশাই গরম আমরা পানিতে গুড়, হ্যাঁ লড়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে ভ্যাপারটা নেওয়া হয়, তাই না? যেমন আমাদের এদিকে নেয় কর্পূর বা ক্যাম্ফর যেটা, তারপরে হলো তোমার হলো ম্যান্থল। এগুলো হচ্ছে তোমার কি করে, একটা গরম পানি করার পরে ওইখানে তোমার ওই লিকুইডটা দেয়, দেওয়ার পরে ওই ভ্যাপারটা যেটা হয় ওই ভ্যাপারটা তোমার হলো নেয়। তাহলে হয় কি, তোমার ওই ভ্যাপারটা যখন যাবে ওই হট ওয়াটারে নেওয়ার পরে ভ্যাপারটা হওয়ার পরে ওই যে তোমার রেসপিরেটরি সিস্টেমের যে সেলগুলো আছে লাইনিং এ, ওই সেলগুলোকে তোমার হচ্ছে স্টিমুলেটেড করবে। স্টিমুলেট করার ফলে তোমার হচ্ছে ফ্লুইড ভলিউমটা বেড়ে যাবে। ফ্লুইডের ভলিউমটা বেড়ে গেলেই তোমার আস্তে আস্তে সেটা তোমার নেজাল অথবা মাউথ দিয়ে কফটা সিক্রেশনটা বের হয়ে আসবে। এটাই হচ্ছে ইনহেলেন্ট এক্সপেক্টরেন্টের মোড অফ অ্যাকশন, ঠিক আছে। এরপরে আছে কিছু আমরা খাই, মুখে নিয়ে খাই, যে যেগুলো হচ্ছে তোমার এখানে, এগুলো হচ্ছে তোমার হলো পটাশিয়াম আয়োডাইড কিছু গ্রুপের ওষুধ আছে, অথবা এগুলাকে বলছে বালসাম অফ টলু। এই ওষুধগুলো কি করে, আমরা যখন খাই, খাওয়ার ফলে করি কি, এই তোমার ওরাল অথবা ফ্যারেঞ্জাইল বা গ্যাস্ট্রিক যে মিউকোসা গুলো আছে, এই মিউকোসা গুলোকে গিয়ে ইরিটেট করে। মেইন কথা হচ্ছে এরা ইরিটেশন দেয় একটা, যখন ইরিটেশন দেয় তখনই তোমার হচ্ছে একটা ওই রেসপিরেটরি যে সিক্রেশন গুলো আছে সেগুলো বেড়ে যায়, বাড়ার ফলেই তোমার হচ্ছে কি বলে যে ইয়েটা বের হয়ে আসে, সিক্রেশনটা। বুঝছো? এই বুঝতেছ? কথা বলিও, জি ম্যাম। হ্যাঁ কি বলিও। বুঝতে পারছি। তাহলে কি কি এক্সপেক্টরেন্ট পড়ালাম? একটা হলো ইনহেলেন্ট এক্সপেক্টরেন্ট, যেটা আমরা কি বললাম, যেটা সাধারণত নেই আমরা অ্যাজ ইউজুয়াল, আমাদের যেটা নেই সেটা হলো ম্যান্থল, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। অথবা আরেকটা যেটা হচ্ছে ইউক্যালিপটাস ওয়েলও আছে, ইউক্যালিপটাস ওয়েলটাও আমরা যদি ইউজ করি সেক্ষেত্রেও এটা এক্সপেক্টরেন্ট হিসাবে কাজ করে। এদের প্রত্যেকটারই মোড অফ অ্যাকশন এক হলো যে রেসপিরেটরির যে সেলগুলো আছে সিস্টেমের, যে সিলিয়াগুলো আছে, এই সিলিয়াগুলোর উপরে গিয়ে করে কি ইরিটেশন দেয়, তার ফলে করে কি রেসপিরেটরি সিস্টেমের যে ভলিউম আছে, ফ্লুইড ভলিউমটা, এটা বেড়ে যায়। এটা বেড়ে গেলেই তোমার হচ্ছে মুখ দিয়ে কফ বের হয় অথবা নাক দিয়ে সর্দি যেমন স্নিজিং হয়। এইটা হলেই তোমার হলো ফ্লুইডটা বের হয়ে গেলেই তোমার পেইন, যে একটা কষ্ট যে কষ্ট হচ্ছে, শুষ্ক কাশি আস্তে কমে যায়। কিছু বললাম কি ইনজেস্টেন্ট, মানে খাইয়ে আমরা কমাই। এরপরে আসো কিছু মিউকোলাইটিক এক্সপেক্টরেন্ট, যেগুলো আমরা বাজারে বেশিরভাগ যে সিরাপ গুলো পাই, যেমন হচ্ছে যে অ্যামব্রক্স সিরাপ খাইছো না? তারপরে হলো তুস্কা, বাংলাদেশি এগুলো। এগুলো হচ্ছে মিউকোলাইটিক এক্সপেক্টরেন্ট। এদের কাজ হচ্ছে তোমার মিউকাসটাকে বের করে দেওয়ার জন্য ব্যবহার করে। এই যে দেখো, ব্রোমহেক্সিন বা ডেমব্রেক্সিন, এগুলো হলো তোমার জেনারিক নেম, ঠিক আছে। জেনারিক নেম আর ট্রেড নেম তো মনে আছে নাকি ভুলে গেছো? জেনারিক নেম আর ট্রেড নেম কি? অনেকে তো ফিল্ড প্র্যাকটিস করতেছে তোমাদের ব্যাচে, দেখি তো মাঝে মাঝে ফেসবুকে। জেনারিক নেম কি? বাজারজাতকরণ। কোনটা? ট্রেড নেম। ট্রেড নেম আর জেনারিক নেম কম্পোজিশনের উপর ডিপেন্ড করে, রাইট। এক কথায় কেমিক্যাল নেমেরই ছোট নাম হলো জেনারিক নেম। বাজারজাতকরণ নাম তোমাদেরকে বলছিলাম
ড্রাগ নমেনক্লেচার পড়াইছি না, সেখানে কি বলতাম যে একটা ড্রাগের কয়েকটা নাম থাকে, সেটা হলো একটা হলো কেমিক্যাল নেম থাকে, ওই কেমিক্যাল নামেরই ছোট ভাই কেমিক্যাল নেমটা অনেক বড় থাকে, যে এত বেনজিন চক্র এতগুলো আছে, তোমার কার্বন বন্ধন এতগুলো আছে, এগুলা না দিয়ে করে কি ওরা ছোট একটা নামকরণ করে, সেটা কে বলতেছে জেনারিক নেম। জেনারিক নেমটা হচ্ছে কেমিক্যাল নেমের ছোটটা। তো এখানে জেনারিক নেম কি ব্রোমহেক্সিন বা ডেমব্রেক্সিন, এগুলো হচ্ছে তোমার জেনারিক নেম। বাজারে আমাদের যেগুলো আমরা কাশের সিরাপ পাই তার মধ্যে মিউকোলাইটিক এক্সপেক্টরেন্ট হচ্ছে অ্যামব্রক্স, সিরাপটা হচ্ছে মিউকোলাইটিক। আমরা করি কি, আমার কাশি হয়ে সিরাপ দেন, কিন্তু কাশির সিরাপ তো ওভাবে খেলে হবে না। কাশির সিরাপ তখন তোমাকে খেতে হবে তোমার কাশের উপর ডিপেন্ড করে, তোমার কি ড্রাই কফ নাকি তোমার কফ বের হচ্ছে সেটাকে বন্ধ করবা, বুঝছো? এখন থেকে যায় খালি হরমাসা যায় খালি হুডু করে যায় খালি কাশির সিরাপ এনে খেলে হবে না। রিয়াজ? জি ম্যাম, টাইপস দেখে ওষুধ নিতে হবে। হ্যাঁ, কাশির কফের টাইপ দেখে। তোমার যেমন আমার এখন পর্যন্ত এই পুরা একটা মাস কাশতেছি, একটা ফোঁটা কফ বের হচ্ছে না, আমার এত ড্রাই কফ যে কাশতে কাশতে বমি করে ফেলতেছি, কিন্তু আমার কফ বের হচ্ছে না। এরকম আমার যে কফটাকে বের করার জন্য আমার যে মিউকাস যেটা আছে সেই কফটাকে বের করার জন্য কি করি আমরা, মিউকোলাইটিক এক্সপেক্টরেন্ট খাইতে হবে বা এক্সপেক্টরেন্ট জাতীয় ওষুধ খাইতে হবে। আর যদি আমার কফ থাকে প্রচুর, সেক্ষেত্রে আমাকে অন্য জিনিস খাইতে হবে। ঠিক আছে, এখন পরেরটা আমি পড়াবো যে কি জিনিস খাইতে হবে যেটা আমার কফ আছে। তাহলে এটা হলো মিউকোলাইটিক এক্সপেক্টরেন্ট। ঠিক আছে, এরপরে আসো এক্সপেক্টরেন্ট শেষ, এরপরে আসো হলো ব্রঙ্কো ডাইলেটর। ঠিক আছে, কি কি পড়ালাম? এক্সপেক্টরেন্ট পড়ালাম, তাই না? জি ম্যাম। এরপরে আসো জি ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটরটা কি? এটা হচ্ছে একটা কেমিক্যাল এজেন্ট যেটা হচ্ছে তোমার স্মুথ মাসেলকে রিল্যাক্স করে ফেলবে, কারণ ওইখানে বেশি পরিমাণ, ব্রঙ্কোডাইলেটরটা কি বললাম, যখন হচ্ছে বেশি পরিমাণ কফ হয়, তোমার হচ্ছে একদম এত পরিমাণ কফ হচ্ছে আর হলো কষ্ট উঠে গেছে, একদম রিলিজ করতেছে, তখন হলো যে এটা যদি কফ হয় সেক্ষেত্রে তোমাদের খেতে হবে কি ব্রঙ্কোডাইলেটর, কারণ ওইটাকে তোমার কফিং সিকুয়েন্সটাকে কমাইতে হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। ঠিক আছে, তো ব্রঙ্কোডাইলেটর কি করে, স্মুথ মাসেল যে রেসপিরেটরি যে এয়ার ওয়েসটা আছে সেটার স্মুথ মাসেল গুলোকে রিল্যাক্স করে, এর ফলে কি করে কফ যে রিলিজ হচ্ছে এই কফ রিলিজটাকে আস্তে আস্তে রিমুভ করে। এগুলা ব্রঙ্কোডাইলেটরের এক্সাম্পল এখানে আছে, এগুলা আমরা ব্যবহার করি হলো স্পাজমোলাইটিক্স বা সিম্পেথোমাইমেটিক বা মিথাইল জেনথিন ডেরিভেটিভস আর হলো সারফেক্টেন্ট। এই চারটা টাইপের ব্রঙ্কোডাইলেটর বাজারে অ্যাভেলেবল। যেমন আমাদের এই ব্রঙ্কোডাইলেটর সামনে আরো আমরা ইউজ করি, সেটা হলো তোমার হলো অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করি, কারণ ওদের প্রচুর শ্বাসকষ্ট হয়। এদের শ্বাসকষ্ট হলে এই করে কি, এটা যখন আমরা এই ব্রঙ্কোডাইলেটর গুলো ইউজ করি তাদের করে কি স্মুথ মাসেল, কারণ কষ্ট হচ্ছে তার রেসপিরেটরি কমানোর জন্য তখন আমরা করি কি ব্রঙ্কোডাইলেটর ইউজ করি। এর মধ্যে হলো স্পাজমোলাইটিক। স্পাজমোলাইটিক মানে কি, স্পাজম মানে কি বলো তো? শ্বাসকষ্ট হলে রোগীরা অনেক কাঁপাকাঁপি করে, ধাপড়া ধাপড়ি করে, কেন করে? এক কথায় খিচুনি, খিচুনি বুঝো? জি ম্যাম, কন্ট্রাকশন হয়ে যায় একদম সংকুচিতের মতো। হ্যাঁ, না না, খিচুনি টাইপের মনে হচ্ছে যে কাঁপা একদম লাভ ঝাপ করে, মানে তার প্রচুর শ্বাসকষ্ট হয় যখন, তখন সে কি করবে, তখন সে একদম মনে হচ্ছে যে নিঃশ্বাস নেওয়ার, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সে প্রচুর পরিমাণ চেষ্টা করে। তো ওই যে স্মুথ মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য আমরা করি কি স্পাজমোলাইটিক, মানে ওখানে যে প্রচুর স্পাজম হচ্ছে বলেই কিন্তু সে কাঁপাকাঁপি করতেছে, সেই স্পাজমটাকে কমানোর জন্য আমরা ইউজ করি স্পাজমোলাইটিক কিছু ড্রাগ। আরেকটা হচ্ছে সিম্পেথোমাইমেটিক। ঠিক আছে, এরপরে হলো কিছু মিথাইল জেনথিন ডেরিভেটিভ ইউজ করি। আর স্পাজমোলাইটিক ড্রাগের নামে যেখানে লেখা আছে যে আমাদের স্পাজমোলাইটিক ড্রাগ কি কি, সেটা হচ্ছে যে অ্যাট্রোপিন, তারপরে ইউকাট্রোপিন, এগুলো হচ্ছে তোমার ধুতুরা গাছ থেকে আসে। অ্যাট্রোপিন কোথা থেকে আসে? হলো ধুতুরা গাছ থেকে। ধুতুরা গাছ চিনো? জি ম্যাম। হ্যাঁ, টক্সিকোলজি পড়াচ্ছে না? হ্যাঁ ম্যাম। টক্সিকোলজি কি অনলাইন ক্লাসটা হচ্ছে না ম্যাম?
কে নিবে? সুমন স্যার নিত না? জি ম্যাম। সব শিট একদম ঝাড় দিয়ে দিছে, পিডিএফ যত ফাইল ছিল সব একবারে দিয়ে দিছে। ও তাহলে আর কি, বসে 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 ওগুলাই করো। না ম্যাম, তাছাড়াও ক্লাস হয়েছিল অনেকগুলো টক্সিকোলজি। হওয়ার কথা তো, আমি যখন ক্লাস নেইনি তখন ভাইয়া তো অনেক ক্লাস নিচ্ছে, মানে প্র্যাকটিক্যাল বোধহয় শেষের দিকে। অনলাইন ক্লাস হয়নি কিন্তু থিওরি তো মনে হয় এমনি প্র্যাকটিক্যাল ম্যাম হইছে অনেকগুলো, প্র্যাকটিক্যালও হইছে। হ্যাঁ প্র্যাকটিক্যালও হয়েছে তোমাদের। তাহলে কি পড়ালাম আমি অনলাইনেও তোমাদের প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ক্লাসগুলো নিয়ে নেব, কারণ নিয়ে নিয়ে যতটা হলে ভালো হবে। তো এগুলো হচ্ছে অ্যাট্রোপি, তারপরে হলাম অ্যাড্রেনালিন। আমাদের আরেকটা হলো যে অ্যাড্রেনালিনটাও আমরা ইউজ করি। এটা সাধারণত কখন ইউজ করি? যখন হচ্ছে যে হার্ট অ্যাটাকের রোগী হচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমে গেছে, তখন হচ্ছে তোমার আমরা হলো এটা সাধারণত অ্যাড্রেনালিনটা ইউজ করি। আরেকটা হলো কি বললাম, মিথাইল জ্যান্থিন ডেরিভেটিভস। এখানে হচ্ছে থিওফাইলিন আর থিওব্রোমিন আর হলো ক্যাফেইন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি বললাম, সারফেক্টেন্ট। এরপরে আসো এখন, হ্যাঁ এর এক্সাম্পল হচ্ছে পাইলোকার্পাইন। তাহলে কি কি পড়ালাম? এক্সপেক্টরেন্ট পড়ালাম, ব্রঙ্কোডাইলেটর পড়ালাম, তাই না? এরপরে আসো কফ সিডেটিভ এন্ড অর হলো অ্যান্টিটিউসিভ, ঠিক আছে। এটা হলো কি করে, যখন আমাদের এটাও হলো তোমার হলো কি, যখন পেইনফুল কফ আর হলো ডিস্ট্রেসিভ, মানে একদম কাশতে কাশতে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নন প্রোডাক্টিভ, কফ বের হচ্ছে না। এক্সপেক্টরেন্টের কাজ মোটামুটি আর অ্যান্টিটিউসিভের কাজও একই রকম, তবে এটা বেশি পেইনফুল। যে আমার যেমন কাশ হচ্ছে কিন্তু অত কষ্ট হচ্ছে না, আবার অনেকের আছে প্রচুর কাশি, কাশতে কাশতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাইতে পারতেছে না, কফ বের হচ্ছে না, কন্ডিশন চলে যাচ্ছে। তখন সে করতে হবে কি, আমাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে যা ইফেক্ট করতে হবে। ওগুলা তো পড়ালাম লোকালি। এক্সপেক্টরেন্ট যেটা পড়ালাম ওটা কি পড়ালাম? লোকাল এক্সপেক্টরেন্ট, যে আমি ইনহেলেশনের মাধ্যমে নিলাম অথবা খাইলাম, খাইয়ে আমার সিলিয়ারি অ্যাকশন করলো, রেসপিরেটরি সিস্টেমের মিউকাস সিক্রেশন বাড়ায় দিল, সিলিয়ার গুলা স্টিমুলাস করে। আর এটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে যা ইফেক্ট করবে। যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে ইফেক্ট করবে, এটা হচ্ছে মিউকাস যে আছে, ফলে কিন্তু আমার এই সিমটমটা আসে, কফটা আসে। তো এই কাশিটার যে সিমটমটা হয়, এটা কি করে, ওই ইনফ্লাম যে মিউকাসের উপরে ইনফ্লামেশন হয়েছে সেটার উপরে একটা কোট তৈরি করে, একটা স্মুথ কোট তৈরি করার ফলে হয় কি, ওই সিলিয়ারি অ্যাকশনটা কমায় দেয়। কমায় দেওয়ার ফলে তখন তোমার এই কাশটা কমে আসে। এইটার উদাহরণ হচ্ছে আমরা খাই, এটা হচ্ছে মরফিন, ডাইমরফিন অথবা হচ্ছে ডেক্সট্রোফ্যান। ডেক্সট্রোফ্যান ওষুধটা আমাদের হলো বেশি হিউম্যানের ক্ষেত্রে অ্যাভেলেবেল। এটা হচ্ছে যে ডেসপোটেন একটা সিরাপ আছে, কাশি সিরাপ দেখবা যে ডেসপোটেন নামের একটা সিরাপ পাওয়া যায়, এখানে ডেক্সট্রোফ্যান আছে, ওটা অ্যান্টিটিউসিভ হিসাবে কাজ করে, ঠিক আছে। এটা হলো কফ সেন্টার যে আছে, এটা হলো এই কফ সেন্টারটাকে ডিপ্রেস করে ফেলে, করার ফলে রেসপিরেটরি সেন্টারটা আস্তে আস্তে রিল্যাক্স হয়, এর ফলে কাশিটাকে কমায়, ঠিক আছে। তাহলে কি কি পড়ালাম? একটা হলো এক্সপেক্টরেন্ট, কখন ইউজ করব এক্সপেক্টরেন্ট? তিতুমির শুনতে পাচ্ছ? শুষ্ক কাশি থাকলে এক্সপেক্ট করো। রাস্তায় নাকি? না ম্যাম, ম্যাডাম এটা আমার এখান থেকে যাচ্ছে ম্যাডাম, আমি ম্যাডাম রাস্তার পাশে তো আমার মেস, আর দাঁত মাজতেছি ম্যাডাম আমি এখনো। ও, তো তুমি আর ওইখানে বসে ক্লাস না করে তো আমার বাসায় আসতে পারো, কি আর জি ম্যাডাম, যাবো ম্যাডাম নেক্সট ক্লাস।
ওই যে নম্র দেখি একদিন ফেসবুক স্ট্যাটাস দিছে, ম্যাডাম ক্লাস নিচ্ছে চেম্বারে, ও আবার ফ্যাকাল্টির সামনে। জি সই করে। তো কৌশিক আছে নাকি? কৌশিক, জি ম্যাম, আসসালামু আলাইকুম। কৌশিক, ওয়ালাইকুম জি আসসালাম। ম্যাম, কেমন তুমি আছেন? নেতা, তুমি আছো বাসা, এটা কেমন হলো? না ম্যাম, আমি তো নেতা না ম্যাম। আমি নেতা না? না ম্যাম, আমি আমি তো ভাবছিলাম সাধারণ একটা তাজউদ্দিন ছেলে। ছিলেন না, মাত্র। কি যে বলেন। ভালো কবে হয়েছে ম্যাডাম? হ্যাঁ, আরে এটা এই মধু যে। আরাফাত বের হইছে, আরাফাত। এই দীপ, কি খবর রে? আমার ক্যামেরা অন কর। এতক্ষণ ধরে, এই সবাই ক্যামেরা অন করো তো দেখি তোমাদের সঙ্গে, মেলা দিন দেখি না। বেবি নাজনীন তাহলে গলা হাত মুখটা খুলতেছে, ধুয়ে অন বুঝছো? করতে। কে বলছে হাত মুখ দিয়ে অন করতেছি? তহিদ আছে আছে? তহিদ দেখতেছি ক্লাসে। এই তো দেখি আছিস ক্লাসে? আফসার আলী ক্লাসে আছে, এটা তো অবাক করার বিষয়। আফসার, মেয়েগুলা কোথায়? আমার মেয়েগুলা তো কোনো চালু শব্দ পাচ্ছি না। সোশ্যাল ডিস্ট্যান্সিং আছে ম্যাম। একটা মেয়েকেও আমি চিনতে পারতেছি না কেন, ছবি টবিও দেয়নি, কিছু দেয়নি। জুমন, এরা কি আদৌ ক্লাসে আছে নাকি? জুমন, দেখো কেউ ক্লাসে নাই, এগুলা আন্দাজে খালি আছে। তহিদ কি মুখ হাত ধুয়ে আসলো নাকি? এতক্ষণ ধরে বলেছে তহিদ, তহিদ কোথায়? আর মনীষ দেখো, মনীষের অবস্থা দেখো, সে চুল ঠিক করতেছে। মনীষ ম্যাম এখন ওই, টিকটক ইউজার, টিকটকে তো সেই ভিডিও বানাচ্ছে মনীষ। তাই নাকি? মনীষের সাথে তো আমি জি অ্যাড ম্যাম, নাই, ডেইলি মাইরেতে দিচ্ছে। দেখি নাই তো। তাহলে তহিদ বলো তো কি কি পড়াইলাম এখন পর্যন্ত? সুধীরের ওখানে তো একদম অন্ধকার। কৃষ্ণা, কেমন আছো? একদম ম্যাম ভালো আছে। নেপালে করোনা, নেপালে করোনা পরিস্থিতি কেমন? হ্যাঁ, নেপালে এখন ব্যাপারটা কিছু হইতেছে ম্যাম, করোনা এটা থাকবেই কোনো সারা জীবন। কন্ট্রোল নাই, কোনো কন্ট্রোল এখন নাই। করোনা, করোনা নিয়ে এখন আর টেনশন করার দরকার নাই, চলবেই এটা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আরাফাত জামান আমাকে বই দেখাচ্ছে, যে খুব পড়ালেখা করতেছে, হবে খুব নোটপত্র দেখাচ্ছে। এই তহিদ বলো কি কি পড়াইলাম? জি ম্যাম, পড়লাম হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের পার্ট গুলো পড়লাম, কি কি তারপরে সেটা? হচ্ছে পার্টগুলো বলো, রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো বলো। নোজ, ফ্যারিংস। সিরিয়ালি বলো, নোজের পরে কি ফ্যারিংস? না ম্যাম, নোজের পরে হচ্ছে নোস্ট্রিল তো ফার্স্ট। তারপর প্রথমেই তো দেখাইলাম
কি কি নিয়ে গঠিত? দেখে দেখে বলো। নোজ, ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস। লাংস। যদি ব্রঙ্কাইয়ের ইনফেকশন হয় তাহলে কি বলে এটাকে? ইনফ্লামেশন হলে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস ম্যাম। আর যদি ফেরিংসে হয়? ব্রঙ্কাইটিস। ফ্যারিঞ্জাইটিস। ফ্যারিঞ্জাইটিস। লাংসে যদি ইনফেকশন হয় তাহলে কি বলে? ইনফ্লামেশন হয়? লাংজাইটিস? নো ম্যাম, নো ম্যাম। যে হারে তোমরা আইটি শুরু করছো, লাস্টে আইটিস লাগাই দিলে হবে? হবে না। হবে না? তাহলে কি হবে বলো? লাংসে ইনফেকশন ইনফ্লামেশন হলে কি বলে? প্লিউরাইটিস ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। লাংসে ইনফ্লামেশন হলে কি বলে সেটা? নিউমোনিয়া বলে না ম্যাম? নিউমোনিয়া, রাইট। নিউমোনাইটিস বা নিউমোনিয়া। তাহলে আমি এই এখন পর্যন্ত কোন কোন ড্রাগ করাইলাম রেসপিরেটরি সিস্টেমে? কি কি ড্রাগ আছে ওভারঅল যদি বলতে চাই, কি কি করাইলাম? এই মেয়েগুলার কোনো সাউন্ড নাই কেন? মেয়েগুলা কই? মমতা? ইন্ডিভিজুয়ালি ধরেন ম্যাম, তাহলে কথা বলবো। হ্যাঁ, ওই জন্য তো মমতার নাম বললাম। মমতা কোথায়? কি কি পড়ালাম? ম্যাম এক্সপেক্টোরেন্ট পড়াইলেন। এক্সপেক্টোরেন্ট কখন ইউজ করব? একটা উদাহরণ দাও এক্সপেক্টোরেন্টের। এক্সাম্পল ম্যাম লেখনি? আছে ম্যাম, এটা হচ্ছে মেইনলি যখন মানে ড্রাই কফ হয় হচ্ছে মানে ইউজ করা হয় যখন কফ হয়। তাহলে আমি ইনহেরেন্ট এক্সপেক্টোরেন্টের নাম জানতে চাই, তাহলে কি বলবো বলো? ম্যাম কি ইউজ করতে পারি? মেনথল, মেনথল, অয়েল অফ ক্যাম্ফর। হ্যাঁ, আচ্ছা, good। বুঝছি। কে কি বলবে বলো? সেতু আছে, সেতু। এরপরে কি পড়াইলাম? এক্সপেক্টোরেন্টের পরে পড়াইলাম কি? ব্রঙ্কোডাইলেটর, তাই না? ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর কি? এটা একটা হলো কেমিক্যাল এজেন্ট যেটি রেসপিরেটরি সিস্টেমের এয়ারওয়ের স্মুথ মাসেলকে রিল্যাক্স করে এবং কফকে আস্তে আস্তে রিমুভ করে দেয়। বেশি কফ হলে, বিশেষ করে অ্যাজমা পেশেন্টের জন্য ব্রঙ্কোডাইলেটর ইউজ করা হয়, কারণ শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে। ঠিক আছে? এরপরে কি পড়ালাম? ব্রঙ্কোডাইলেটরের পরে কি পড়াইছি? কফ সেডেটিভ, রেসপিরেটরি স্টিমুলেন্টস। জি ম্যাম, রেসপিরেটরি স্টিমুলেন্ট, কফ সিডেটিভ আর অ্যান্টিটিউসিভ পড়াইছি, তাই না? জি এটা ম্যাম। কি? এটা কখন ইউজ করা হয়? মানে যখন ম্যাম মানে কাশতে কাশতে অবস্থা একদম খারাপ হয়ে যাবে, খুব ডিস্ট্রেস পেইনফুল কন্ডিশন, হবে, যে পেইনফুল কন্ডিশন এবং হ্যাঁ, নন জি। প্রোডাক্টিভ, কফ বের হচ্ছে না, জি ম্যাম, তখন এটা সেক্ষেত্রে ইউজ আমরা করব। হচ্ছে কফ সিডেটিভ আর অ্যান্টিটিউসিভ। এটা আরেকটা নাম হলো অ্যান্টিটিউসিভ। টিউসি, ঠিক আছে? জি ম্যাম। এরপরে আসো, এখন নেক্সট যেটা পড়াবো সেটা হলো রেসপিরেটরি স্টিমুলেন্টস। ঠিক আছে? রেসপিরেটরি স্টিমুলেন্টস কি? রেসপিরেটরি স্টিমুলেন্টস হচ্ছে যেটা হলো আমাদেরকে যেটা আমাদের একদম একটা অ্যানাস্থেটিক ডিপ্রেশনে চলে গেছে, আমাদের এমন অবস্থা একদম শ্বাসকষ্ট, মানে শ্বাস নাই বললেই চলে, একদম শেষের দিকে ধুক অবস্থা, মানে মানুষ বলে না যে একদম ধুক অবস্থা, শ্বাস বললেই না চললেই চলে, একদম নাই অবস্থা, খারাপ হচ্ছেই না শ্বাস প্রশ্বাস। মরা যাওয়ার আকার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা করি কি? রেসপিরেটরি স্টিমুলেন্ট ইউজ করি, যে রেসপিরেটরি ট্র্যাক্টে স্টিমুলেন্ট সৃষ্টি করার ফলে হবে কি, যে তখন স্টিমুলেন্ট হলে একটু ইরিটেন্ট হলে তখন তোমার হচ্ছে একটা রেসপিরেশন হওয়ার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করি লোকাল একটা ইরিটেন্ট ইউজ করি, যেমন আমরা ইউজ করি হলো যে অ্যামোনিয়া গ্যাস ইউজ করি। ঠিক আছে?
অ্যামোনিয়া গ্যাস ইউজ করলে হয় কি, এটা ইনহেলেশনের মাধ্যমে আমাদের দেওয়া হয়। এটা হলে রেসপিরেটরি ট্র্যাক্টে যখন যাবে তখন একটা ভ্যাসোমোটর যে সেন্টার আছে বা রেসপিরেটরি সেন্টার আছে, এই রেসপিরেটরি সেন্টারে গিয়ে তোমার হলো রিফ্লেক্স একটা অ্যাকশন দিবে, যার ফলে আমাদের হলো রেসপিরেশন হওয়ার পসিবিলিটি থাকে। আরেকটা হলো তোমার কিছু ড্রাগ আছে, যেগুলোকে বলা হচ্ছে অ্যানালেপটিক ড্রাগস। এগুলো তোমার হলো বিশেষ করে যখন আমাদের নিউমোনিয়ার পেশেন্ট একেবারে শেষ সিভিয়ার কন্ডিশনে চলে যায়, অথবা আমার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, অথবা মানুষ ডুবে গেছে, পানিতে ডুবে যায় না অনেক সময়, তারপরে হচ্ছে তোমার কোনো কিছু গ্যাস পয়জনিং হয়ে গেছে, কোলটার যেমন কার্বন মনোক্সাইড গ্যাস পয়জনিং হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা করি কি রেসপিরেশন স্টিমুলেশনের জন্য আমরা এই ধরনের ড্রাগ ইউজ করি। কি কি নাম? এটার নাম হলো অ্যানালেপটিক্স ড্রাগ, ঠিক আছে? এটা সাধারণত ইন্ট্রাভেনাস রুটে আমরা ইউজ করি। এরপরে আসো, কিছু আছে আমরা ফিজিওলজিক্যালি স্টিমুলেট দিতে পারি, যেমন হচ্ছে অক্সিজেন দেই, এটাই তো দেই সাধারণত, তাই না? যখন আমার কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে বা সিভিয়ার নিউমোনিয়া হচ্ছে, তখন আমরা কি দেই? অক্সিজেন দেই, তাড়াতাড়ি দ্রুত করে কি আমরা অক্সিজেন দেই। আর অথবা আমরা আরেকটা জিনিস আমরা এখন যেটা হলো কি করি, যে অ্যামোনিয়া গ্যাস ইউজ করি, ঠিক আছে? বুঝতেছ রূপম? রূপম আসো? কি পড়াইলাম এটা? রেসপিরেটরি স্টিমুলেন্টস। এটা সাধারণত কখন ইউজ করা হয়? দেখা গেছে যে আমাদের কোনো কোনো পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এর একেবারে রেসপিরেটরি অবস্থা, রেসপিরেশন নাই বললেই চলে, তোমার ইন্সপিরেশনও নাই এক্সপিরেশনও নাই, এমন অবস্থা। আরেকটা কি বললাম, যে অনেক সময় পানিতে ডুবে যায় মানুষ, ডুবার ফলে কি হয়, ওর শ্বাস প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আমরা রেসপিরেটরি স্টিমুলেন্ট ইউজ করি। তো সাধারণত আমাদের অ্যাজ ইউজুয়াল সেন্স কি, কমন সেন্স কি, যখন কোনো মানুষের শ্বাসকষ্ট ভুগে আমরা কি করি, খুব দ্রুত অক্সিজেন দিই, তাই না? নিউমোনিয়া পেশেন্ট বা অ্যাজমা পেশেন্টদের কি করি, খুব দ্রুত হসপিটালে নিয়ে যাই, আমরা করি কি অক্সিজেন লাগাই আগে, যে অক্সিজেন লাগালে ওর শ্বাসকষ্ট মানে একটু হলেও রিমুভ হবে। অথবা আমরা করি কি কিছু ইন্ট্রাভেনাস ইনজেকশন দেই, আর অথবা আমরা কি করি কিছু লোকাল ইরিটেন্ট মানে ইনহেলেশনের মাধ্যমে দেই, সেটা হলো অ্যামোনিয়া গ্যাস। আরেকটা যে আমরা অ্যানালেপটিক ড্রাগ, যেগুলো আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন করি। আরেকটা কি বললাম, অক্সিজেন দেই, ঠিক আছে? এরপরে আছে কিছু আছে মেমব্রেন সিঙ্কিং ড্রাগ। আজকে কি শেষ করতে পারবো? আর একটু আছে, মেমব্রেন শেষ করে দেন। শেষ, এটা দিলে শেষ। এটা হচ্ছে যে আমার যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন আমরা কিছু ইউজ করি। এগুলা হলো তোমার হলো যে সাবমিউকোসা গুলো আছে, এপিথেলিয়াম গুলো, এগুলো হলো ফুলে যায় অনেক সময়। যখন ফুলে যায় তখন এই ফুলাটাকে কমানোর জন্য আমরা করি কিছু মেমব্রেন সিঙ্কিং ড্রাগ ইউজ করি। মানে মেমব্রেনটা ফুলে যায়, ওটাকে শ্রিঙ্কেজ করার জন্য আমরা কিছু, ডায়ামিটারটাকে কমানোর জন্য আমরা কিছু হলো কি করি, মেমব্রেন সিঙ্কিং ড্রাগ ইউজ করি। যার ফলে কি হচ্ছে, আমার যে এক্সুডেশন হচ্ছে বা কফ সিক্রেশন হচ্ছে সেটা আমার ভলিউমটাকে কমায় দেয়, ঠিক আছে? সাধারণত এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, যেমন হচ্ছে যে অ্যালার্জিক কন্ডিশন হলে, খুব অ্যালার্জি হচ্ছে তখনই দেখা যায় যে খুব সিক্রেশন হচ্ছে। অনেক সময় দেখা যায় না যে অ্যালার্জির জন্য কিন্তু তোমার কফ হয়, কাশি হয়, অথবা রাইনাইটিস, আমরা বলি সর্দি। এই সর্দির ক্ষেত্রে হয় কি, অনেক পরিমাণ পানি নাক দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, বলি না? তো এই নাক দিয়ে পানি পড়াটাকে কমানোর জন্য আমরা করি কি কিছু মেমব্রেন সিঙ্কিং ড্রাগ ইউজ করি। এগুলা হচ্ছে আমাদের কিছু স্টোরেজ ড্রাগও আছে, আবার কিছু এমনিতেও তোমার হলো যে এই নার্ভাস সিস্টেমকে কম ইফেক্ট করে, ডিপ্রেশন করে এই কাজগুলো করে। তো তারপরে হলো যে আমরা কিছু নাসিড গ্রুপের ড্রাগ আছে, নন স্টেরয়েডাল। নাসিড বলতে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। একটা হচ্ছে স্টেরয়েড ড্রাগ আমরা ইউজ করতে পারি যদি আমার দেখা যায় যে খুবই এই ধরনের সমস্যা হচ্ছে, ব্রঙ্কাইটিস অথবা তোমার অ্যাজমা অথবা হচ্ছে তোমার হলো রাইনাইটিস হচ্ছে, তখন আমরা কিছু হলো স্টেরয়েড ড্রাগ ইউজ করে মানুষ দেয়, ট্রিটমেন্ট করে। অথবা আমরা করি কি নাসিড ড্রাগ বলি, যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা ইউজ করি। যেমন আমরা কি করি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হলো কেমন, কি কি বাজারে পাওয়া যায়, কিটোপ্রোফেন এখন যেটা খুব অ্যাভেলেবল করোনা ট্রিটমেন্ট,
করোনা ট্রিটমেন্টে কি কি দেয় যা বলো তো? ক্লোরোকুইনন। ক্লোরোকুইনিন তো অ্যান্টিবায়োটিক। রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য কি কি দেয়? ওরা আছে রেসপিরেটরি সিস্টেম। মেগলুমিন ম্যাম, তার কিটো প্রোফেন দেয়, অ্যাসপিরিন দিচ্ছে তাই না? জি, অ্যাসপিরিন বা প্যারাসিটামল আদ্য খাইতেই হচ্ছে দিনে 2টা করে। তারপরে কিটোপ্রোফেন দিচ্ছে। আর একটা নতুন একটা ড্রাগ দিচ্ছে, সেটা হচ্ছে মোনাস, মন্টেলুকাস্ট গ্রুপের। ঠিক আছে, এটাও কিন্তু তোমার এই কি পড়াইলাম, মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগ, মন্টেলুকাস্ট গ্রুপের। তারপরে কিছু আমরা খাই কি অ্যান্টিহিস্টামিন কিছু খাই, যে খুব সর্দি লাগে গেছে, এটা আমার একদম কফ সেন্টারের জন্য ইয়া করে। আমরা এখন যেটা খুব বাজারে অ্যাভেলেবেল খাচ্ছি সেটা হলো ফিক্সো। করোনা ট্রিটমেন্টের জন্য খুব দিচ্ছে ফিক্সো, মন্টেলুকাস্ট গ্রুপের হলো দিচ্ছে ফিক্সোফেনাড্রিন, মন্টেলুকাস্ট আর হলো কিটোপ্রোফেন, সব একসাথে দিচ্ছে। 3-4টা ওষুধ একই সাথে দিচ্ছে, দিয়ে খাওয়াচ্ছে। এখন কোনটা যে কাজে লাগতেছে সেটা তো বুঝতেছি না। এরপরে আছে কি, আমরা সর্বশেষ আরেকটা করি, আমরা কি খুব ছোট বাচ্চা পড়ায় দেয়, আর ওখানে কিছু গ্যাস থাকে, তোমার অ্যামোনিয়া গ্যাস দিতে পারে, অথবা সালবিউটামল দিতে পারে। এই গ্যাসগুলো দিয়ে করে কি তোমার হচ্ছে ইয়াতে ডাইরেক্ট ইনহেলেশনের মাধ্যমে তোমাকে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে নেবুলাইজার। ঠিক আছে, তাহলে মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগ কি কি পড়লাম? একটা হলো একটা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এটাকে বলা হচ্ছে নাসিড গ্রুপ। ঠিক আছে, এটা হলো এনএস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। ঠিক আছে, আরেকটা দিতে পারি আমরা কি অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ, যেমন বললাম যে প্রোমিথাজিন, ডাইফেনহাইড্রামিন, তারপরে হচ্ছে ফিক্সোফেনাড্রিন, এগুলো এখন দিচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম মেমব্রেন আসসালাম। শ্রিঙ্কিং করতে পারিনি কে? ম্যাম নাজমা? আমি শাহনাজ পারভিন ম্যাম। বুঝছি। মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগটা হচ্ছে যে সিভিয়ার যখন কোনো কিছু যেমন হলো অ্যাজমা হতে পারে, অথবা তোমার হলো কি বলে যে নিউমোনিয়া হচ্ছে, তখন হয় কি তোমার যে রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে যে একটা মিউকোসা বা সাবমিউকোসাল যে লেয়ার থাকে, এপিথেলিয়াম লেয়ার, সেই এপিথেলিয়াম লেয়ার গুলো হচ্ছে ফুলে যায়। ঠিক আছে, ইনফ্লামেশনের কি ডেফিনেশন কি? রেডনেস হবে, সোয়েলিং হবে, তাই না? জি ম্যাম। তারপরে কি রেডনেস, সোয়েলিং, হিট, পেইন, লস অফ ফাংশন। হ্যাঁ, তারপরে হচ্ছে পেইন হবে, লস অফ ফাংশন হবে। তাহলে আমার হচ্ছে যখন ইনফ্লামেশন হচ্ছে লাগছে অথবা ব্রঙ্কাইসে, এই একটু ওয়েট করো তো, আমি তো সৈকত, আমি যে ভাত চড়াইছি আমি তো মনে নেই, ভাত পুরো ছাই হয়ে গেছে। ওরে ম্যাম আবার চড়াই দেন ম্যাম। কিসের গন্ধ বের হয়েছে? তাহলে কি বললাম, মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগটা আর কিছুই না, সেটা হলো যে তোমার এপিথেলিয়াম লেয়ার গুলো সোলেন হয়ে যায়। কারণ ইনফ্লামেশন হলে কি হয়, সোলেন হয়ে যায়। যখন সোলেন হয়ে যাচ্ছে তখন আমার যে তো ওই সময় আমার কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো ওই শ্বাসকষ্টটাকে রিলিভ করার জন্য আমরা করি কি, যে এয়ারওয়ে যে এয়ার প্যাসেজটা আছে সেটা ডায়ামিটারটাকে বাড়ানো চাই। তো এই যে ডায়ামিটারটা যখন বাড়ে যাচ্ছে, এটাকে তখন আমরা একটা শ্রিঙ্কেজ করতে চাচ্ছি। ফুলে যাচ্ছে না, ফুলে গেলে তো তার ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, এয়ারওয়ের যে পাসটা, যার কারণে কিন্তু এয়ারটা ভালোভাবে পাসিং হতে পারছে না। এই জন্য করি কি, এটাকে শ্রিঙ্কেজ করার জন্য, ফুলাটাকে কমানোর জন্য আমরা মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগ ইউজ করি। ঠিক আছে, বুঝতে হবে? আর শাহনাজ? বুঝছি ম্যাম, এর পরেরটা বুঝিনি, শোনা যায়নি। মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগে তারপরে আমি এক্সাম্পল দিছি যে কি কি ইউজ করতে পারি। যে সাধারণত আমরা করি কি, স্টেরয়েড কিছু ড্রাগ আছে সেগুলো আমরা ইউজ করি, অথবা আমরা ইউজ করি হচ্ছে কিছু অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ, অথবা কিছু আমরা হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করি। একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, আরেকটা হলো অ্যান্টিহিস্টামিন ইউজ করি। আরেকটা হলো কি বলাইলাম, শেষে পড়াইলাম হচ্ছে নেবুলাইজার।
আমাদের যখন প্রচুর শ্বাসকষ্ট হয় তখন আমরা হসপিটালে গেলে দেখবা একটা ফেস মাস্ক পরায় দেয়, ওটার মধ্যে কিছু গ্যাস থাকে, সালবিউটামল গ্যাস অথবা হলো অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাসটা দিলে তোমার হয় কি এয়ারওয়ে রেসপিরেটরি এয়ারওয়েজটাকে নিয়ে গেছে নাকি? কার আব্বা কে কাকে নিয়ে গেল? ম্যাম হ্যাঁ কে? আমি যে ইয়াতে ছিল একটা আলফা এগেইনস্ট একটু যদি বল। রেসপিরেটরি সেন্টার যে আলফা অ্যাগনিস্ট একটা সেন্টার আছে, ওই আলফা অ্যাগনিস্ট সেন্টারটাকে তোমার হচ্ছে যে অ্যালার্জি হয় অথবা হলো কোনো ইনফেকশন রাইনাইটিস হলে সাধারণত রেসপিরেটরি সেন্টারের আলফা অ্যাগনিস্ট সেন্টারটাকে সে ব্লক করে ফেলে, ঠিক আছে? ওইখানে গিয়ে অ্যাকশনটা করে, তখনই তোদের যে কনজেশন হয়। কারণ সাধারণত লাংসের নিউমোনিয়া হলে দেখবা তুমি যখন এক্সরে করবা তখন তোমার রিপোর্ট আসে কনজেশন অফ লাংস, তার মানে কি লাংসটা কনজেস্টেড হয়ে গেছে, ঠিক আছে? কনজেস্টেড হয়েছে কিভাবে? কনজেস্টেড হয়েছে লাংসের যে সেলগুলো আছে সেগুলো ফুলে গেছে, ফুলে যাওয়ার ফলে কিন্তু লাংসের যে স্পেসটা আছে, এয়ারওয়ে যে স্পেসটা, সেটা আস্তে আস্তে কমে গেছে। সেই কনজেস্টেডটাকে কমানোর জন্য আমরা কি করি কি ডিকনজেস্ট্যান্ট ড্রাগ ইউজ করি, সেটা কি আলফা অ্যাগনিস্ট ড্রাগ। এটা করে রেসপিরেটরি সেন্টারে যে আলফা অ্যাগনিস্ট যে পড়ছে সেটার উপরে যায় কাজ করে, ঠিক আছে? বুঝছো? জি ম্যাম। ম্যাম আমি মনে করছিলাম যে অ্যান্টাগনিস্ট, তারপর চেক করে না না, ওটা তো অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, ওটা তো আলাদা। এটা হলো সেন্টার, আমি তো পড়াচ্ছি সেন্টারে। জি ম্যাম বুঝছি। ঠিক আছে, ম্যাম এই হলো তোমার রেসপিরেটরি ড্রাগের। নেবুলাইজারটা শেষ করেন ম্যাম। নেবুলাইজার কিছুই না, নেবুলাইজার যে মুখে লাগাতে দেখছো না, টিভিতে তো দেখা যায় আজিজ, একটু অসুস্থ হলে নায়ক নায়িকারা ফেস মাস্ক লাগায় দেয়। ফেস মাস্ক বলতে এই মাস্ক না যেটা এখন আমরা ইউজ করতেছি বাইরে গেলে, সেটা না, এটা অক্সিজেন মাস্ক লাগায় যেটা, ওইটার মধ্যে কিছু গ্যাস থাকে। ওই গ্যাসটা হলো তোমার সেটা অ্যামোনিয়া সালবিউটামল হতে পারে, আরো বিভিন্ন ধরনের গ্যাস গুলো দিলে হয় রেসপিরেটরি এয়ারওয়েজটাকে তোমার ক্লিয়ার করে ফেলে, ক্লিয়ার করলে তোমার শ্বাসকষ্টের একটা শ্বাসকষ্টের জন্য গ্যাস দিচ্ছে, ঠিক আছে? বুঝছো এবার? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী এর পরে আর কিছু পড়ার নেই, নেবুলাইজারের পরে। নেবুলাইজারের পরে আর কোনো একটা বলছিলাম না, এখন আমরা ইউজ করতেছি করোনাকালীন সময়, এটা হচ্ছে মন্টেলুকাস। মন্টেলুকাস এটা আমি অ্যাড করা হয়নি, এটা তোমরা একটু অ্যাড করে নিও, ঠিক আছে? মন্টেলুকাস ড্রাগটা জেনেরিক নেমগুলো ম্যাম, জেনেরিক নেমগুলোর সাথে কি আমরা কয়টা করে ট্রেড নেম? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি অ্যাসাইনমেন্ট দিব প্রত্যেকটা গ্রুপে, যে কারো কারো গ্রুপে দিলাম ধরো ডাইজেস্টিভ সিস্টেমের উপরে, ও হলো ওইটা অ্যাসাইনমেন্ট করবে যে জেনারিক নেম সাথে ট্রেড নেম, ঠিক আছে? জি আচ্ছা, আজকে তাহলে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, প্রশ্ন করো। ক্যাম্পাস কি খুলবে না? বাড়িতে তো থাকতে থাকতে ভালো লাগে না আর। চলে আসো, ক্যাম্পাস খুলবে না তো বাড়িতে আসো, বাড়িতে তো সবাই আসতেছে। কি বলে ক্যাম্পাস হল খুলে দিলে